বন্ধুরা, এখনকার এই বিশেষ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন মহলে তোড়জোড় শুরু করে দিয়েছে। আর সেই প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, যে মোদিজি কি চাইছেন না আর ক্ষমতায় থাকতে? এবং এই প্রশ্নটাকে এই সময়ের জন্য উপযোগী বলা হচ্ছে এই কারণে যে তৃতীয়বার মোদিজি যখন প্রধানমন্ত্রীর আসনে বসেছেন, এই যে এনডিএ 3.0 সরকারটি গঠিত হয়েছে, যদিও এটাকে এনডিএ 3.0 সরকার বলা হচ্ছে, কিন্তু অনেক বুদ্ধিজীবী মহল থেকে এটাকে বলা হচ্ছে যে এনডিএ 1.0। অর্থাৎ এর আগে যে দুইটা সরকারকে আমরা দেখেছি সেটা ছিল মোদী সরকার 1 এবং 2, আর এবার যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে এনডিএ সরকার, যেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বিভিন্ন মাধ্যমে সেটাকে তুলে ধরার চেষ্টা করছেন এইভাবেই। তো যাই হোক বন্ধুরা, আলোচনার বিষয়টা আমাদের সেদিকে নয়। আমাদের যে প্রশ্নটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে এই যে তৃতীয়বারের জন্য সরকারে গঠন করলেন মোদিজি, এবার প্রশ্নটা হচ্ছে উনি কি শুধুমাত্র সেই 60-এর দশকের পণ্ডিত জওহরলাল নেহরুর যে 3বারের মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়টাকে ব্রেক করার জন্যই তিনি এবার প্রধানমন্ত্রী হয়েছেন? ওনার কি শুধু সেই রেকর্ডটাকে ব্রেক করাই উদ্দেশ্য ছিল? উনি কি নিজে থেকেই ক্ষমতায় আর টিকে থাকতে চাইছেন না? এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু ইদানিংকালে বিভিন্ন মাধ্যমে উঠে আসছে, এবং এই প্রশ্নগুলো উঠে আসার যে কারণগুলো, সেই কারণগুলোকে যেভাবে বিশ্লেষণ করা হচ্ছে বিভিন্ন মিডিয়া বিশ্লেষণে, সেখানে এমনটাই বলা হচ্ছে বন্ধুরা, যে এই সরকারটা গঠন হওয়ার আগ থেকেই কিন্তু বিভিন্ন ঐতিহাসিক জালিয়াতি যে বিষয়গুলো এর আগে এই দেশে কেন গোটা বিশ্বেই অনেক সময় ধরা পড়েনি, এর মধ্যে প্রথমেই যেটা চলে আসছে সেটা হচ্ছে বন্ড ঘোটালা। অর্থাৎ এই সরকারের শুরুয়াত থেকেই শুরু হয়ে গেল সেই ঘোটালার যাত্রা, যে বন্ড ঘোটালাকে বহু বিশিষ্ট জনেরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আর্থিক ঘোটালা বলে অভিহিত করেছেন। পাশাপাশি এর পরেই যদি আমরা চলে আসি তাহলে নিট পরীক্ষার ফলাফল নিয়ে ঘোটালা, এবার তো নেট পরীক্ষা নিয়েও সেই ঘোটালারই খবর চলে আসছে। একাধিক ঘোটালা নিয়ে যেন এই সরকারটাকে ঘিরে ফেলা হচ্ছে। তো এই যে একাধিক অসঙ্গতির মধ্যে দিয়ে এই সরকারটা শুরু হচ্ছে, এবং ভাবুন তো এত সুচারুভাবে এই ঘোটালাগুলোকে করা হচ্ছে এবং সমস্ত বিষয়গুলোকে যেন খোলা ছুট দেওয়া হচ্ছে। সরকার যেন এই ঘোটালাগুলোকে রোখার জন্য একেবারে ন্যূনতম প্রয়াসগুলো ছেড়ে দিয়েছেন। পাশাপাশি বন্ধুরা, ইদানিংকালে আরও যে বিভিন্ন বিষয়গুলো উঠে আসছে এই সরকার গঠনের শপথ গ্রহণের পর, যেখানটায় আমরা দেখেছি যে মন্ত্রিপদ বন্টন নিয়ে সেখানে অনেকটাই যেন হাস্যকর খামখেয়ালি দেখানো হয়েছে। কারণ ভাবুন তো, যেখানে অনেকগুলি জোট শরিককে নিয়ে একটা সরকার গঠিত হয়েছে, সেখানে দেখা গেল কি যে জোট শরিকদের দাবি মতো কয়েকটা গুরুত্বপূর্ণ দপ্তর তাদেরকে দেওয়া হলো না, এবং সেখানে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোকে সেই আগের মতো একটা জায়গাতে কেন্দ্রীভূত রাখা হলো। এবং কোথাও না কোথাও এই ধরনের একটা চিত্র যেন প্রকাশ হয়ে গিয়েছে যে মোদিজির নেতৃত্বে যে এনডিএ সরকারটা তৈরি হয়েছে, সেটা যেন উনি নিজেই চাইছেন না যে এর যে স্থায়িত্বটা এটা আর একটু বাড়ুক। এবং এই প্রশ্নটা কেন স্বাভাবিকভাবে উঠছে দেখুন, যখন জোট শরিকরা কয়েকটা মন্ত্রিপদের জন্য দাবি করেছিল, সেই দাবিগুলি উনি মানেননি, এবং সেই ক্ষেত্রে স্বাভাবিক কারণেই এই জোট শরিকদের মধ্যে কিছুটা হলেও তো একটা মনোমালিন্য থাকবেই। এবং সেই জিনিসটা যে মোদিজি বুঝেননি এমনটা কিন্তু নয়, উনি ভালো করেই বুঝেছেন। উনি ভালো করেই বোঝার কথা যে একটা জোট পরিচালনা করতে গেলে সেই জোটের যারা অংশীদার থাকবেন তাদেরকে খুশি রেখেই সরকারটাকে পরিচালনা করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল কি সেখানে জোট সঙ্গীদেরকে অনেকটা গুরুত্বহীন করা হলো। তো এই যে ঘটনাগুলো বললাম বন্ধুরা, এই প্রাসঙ্গিক ঘটনাগুলোর পরে কিন্তু অনেকেই এই বিষয়টা বলার চেষ্টা করছেন যে হয়তোবা মোদিজির ইচ্ছাই নেই এই সরকারটাকে টিকিয়ে রাখার, সরকারটাকে কন্টিনিউ করার। এবং এর কারণ হিসেবে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। অনেকে তো আবার বলছেন যে মোদিজির পক্ষে এইবারের সরকার চালানো নাকি সম্ভব নয়। এবং এর কারণ হিসেবে বলা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে যে বর্তমানে দেশের আর্থিক অবস্থা খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। সেখানে নাকি আমাদের জিডিপির প্রায় 85% ঋণ গ্রহণ করা হয়েছে, এবং সেই ঋণের সুদ দেওয়ার জন্য নাকি আরও ঋণ নিতে হচ্ছে। কোনো কোনো মিডিয়াতে তো এমনও বলা হচ্ছে যে স্বাভাবিক বেতন দেওয়ার জন্য ঋণ নিতে হচ্ছে। তো এই যে একটা আর্থিক দুরবস্থা তৈরি হয়েছে দেশের, এই পরিস্থিতির মধ্যে তাহলে কি এই যে এনডিএ সরকার বা এনডিএ সরকারের যিনি মুখিয়া রয়েছেন
তারা কি তাহলে মনে মনে স্থির করে নিয়েছেন যে এই সরকারটা চালানো সঠিক, যে এই সরকারটাকে চালানো সম্ভব নয়? এবং সেই ক্ষেত্রে উনি কি এমনটা চাইছেন যে জোটসঙ্গী যারা রয়েছেন তাদেরকে খেপিয়ে তুলে তারা যাতে নিজে থেকে শিবির পরিবর্তন করে ইন্ডিয়াতে চলে যায় এবং তখন ইন্ডিয়া জোট সরকার গঠন করে নিক, এবং তখন হয়তো উনি সামনে এসে বলবেন যে আমি তো সরকারটাকে ভালো করে চালাতে চাইছিলাম। উনি তো গর্বের সঙ্গে সবসময় বলেন যে ভারতবর্ষে যা কিছু হয়েছে এর আগে কিছু হয়নি, 2014 আগে যা কিছু হয়েছে 2014 সালের পরেই হয়েছে, ওনার হাত ধরেই হয়েছে। তো এবার কি তিনি এই পরিকল্পনায় নিয়েছেন যে জোট সঙ্গীদেরকে খেপিয়ে দিয়ে যখন এরা ইন্ডিয়া জোটের সঙ্গে যুক্ত হয়ে সেখানে ইন্ডিয়া জোটের পক্ষে সরকার গঠন করবে, তখন যখন ওনার সরকারটা পড়ে যাবে তখন উনি এসে বলবেন যে আমি তো সরকারটাকে ভালোই চালাতে চাইছিলাম, দেশটাকে আরো উন্নয়নের দিকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এদের জন্য পারলাম না। তখন উনি কি এদের উপরে দোষ ছাপিয়ে হিরো হতে চাইছেন? এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা ইতিমধ্যে উঠছে। এবং দেখুন ইতিমধ্যেই কিন্তু এই যে বিষয়গুলো স্বাভাবিকভাবেই কিন্তু বিভিন্ন জোটসঙ্গী যারা রয়েছেন এনডিএতে তাদের মধ্যে কিন্তু এর একটা প্রতিফলন অলরেডি শুরু হয়ে গিয়েছে। কারণ এখনো পর্যন্ত যতটুকু খবর রয়েছে যে স্পিকার পদ নিয়ে জোটসঙ্গীদের মধ্যে একটা অসন্তোষ ভাব কিন্তু রয়ে গিয়েছে। কারণ তাদের যে দাবি রয়েছে সেখানে তারা চাইছে যে স্পিকার পদটা জোটসঙ্গী যারা রয়েছে তাদের পক্ষ থেকে দেওয়া হোক, অর্থাৎ বিজেপি এনডিএর অন্য যারা জোট শরিক রয়েছেন তাদের পক্ষ থেকে যাতে স্পিকার পদ দেওয়া হয়। সেই ক্ষেত্রেও কিন্তু সেই এনডিএর মুখিয়া ওনারা কিন্তু সেটা চাইছেন না। উপরন্তু এখনো এনারা সেই ডঙ্কাই বাজিয়ে চলেছেন, যেখানেই যাচ্ছেন সেখানে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে 2014 সালের আগে ভারতবর্ষে কোনো কিছুই ছিল না, যা কিছু ভালো হয়েছে তা 2014 সনের পরেই হয়েছে। এই ডঙ্কা কিন্তু এনারা এখনো বাজিয়ে চলেছেন। যদিও সেই বাজনার তালে অনেকটা বেতাল গটিয়ে দিলেন ওনারই জোট সঙ্গী নীতিশ কুমার, জেডিইউর সুপ্রিমো। উনি কিন্তু মোদীকে সামনে বসিয়ে রেখে সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নিয়ে আলোচনার সময়ে সেখানে একদম মুখ বরাবর বলে দিয়েছেন যে 2014 সনের আগেই এই নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে কি কি হয়েছিল, কি কি করা হয়েছিল, এবং বিশ্বের দরবারে এর ঐতিহ্য যে সুপ্রাচীন কাল থেকে ছিল সেই বিষয়টা কিন্তু উনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। এবং এই বার্তার মধ্যে দিয়ে কিন্তু নীতিশ কুমার অনেকটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে ডঙ্কা বাজালে চলবে না, ডঙ্কার দিন শেষ হয়ে গিয়েছে। প্রকৃত সত্যটাকেই কিন্তু উনি সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং সবচেয়ে বড় আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে যখন নীতিশ কুমার এই কথাগুলো বলছিলেন তখন ঠিক সামনেই বসেছিলেন মোদিজি, এবং ওনার যে অভিব্যক্তিটা ছিল নীতিশবাবুর কণ্ঠে সেই বক্তব্যটা শুনে সেই অভিব্যক্তিটা দেখে অনেকেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তো বন্ধুরা এই বিষয়ে ছোট্ট একটা ভিডিও চলুন আমরা দেখে নেব নীতিশজি কি বলছেন এবং তখন মোদিজির অভিব্যক্তিটা কেমন ছিল। देना जरूरी है ताकि सब लोग जान लीजिए, पुरानी बातों को भी जान लीजिए, कैसे बना, किस तरह से बना, ये सब भी। और फिर 2010 वर्ष में हमारे अनुरोध पर नालंदा अंतर्राष्ट्रीय विश्वविद्यालय की स्थापना हेतु लोकसभा में बिल पारित किया गया। जब बहुत बार बार हम कह रहे थे तो अंत में वहां पर था, और उस समय तो सरकार दूसरे की थी, लेकिन हम लोगों ने इतना ज्यादा कहते रहे और उसके बाद फिर एक बार वो लोग वहां पर इसको लाए लोकसभा में, फिर राज्य सरकार पारित किया था कि इसको हम कराएंगे। तो फिर राज्य सरकार ने नालंदा विश्वविद्यालय के लिए भूमि एवं सभी चीजों को केंद्र सरकार को ट्रांसफर कर दिया, और विश्वविद्यालय का काम धीरे धीरे करके बढ़ता रहा। और वर्ष 2014 से এরপর যে বিষয়টা আসছে বন্ধুরা, ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে বিষয়টা প্রচারিত হচ্ছে যে রাহুল গান্ধী কিন্তু সরাসরি দেশবাসীকে আশ্বস্ত করে দিয়েছেন ইন্ডিয়ার অবস্থা নিয়ে, এবং ইন্ডিয়া যে ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং এনডিএর তরফ থেকে বিভিন্ন সাংসদরা সেখানে ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হচ্ছেন, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা এখন আমরা শুনে নেব একজন এই বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ উনি কি বলছেন। आज नीतीश कुमार ने उनको धो भी दिया। वही नालंदा विश्वविद्यालय ये नींव किस समय रखी गई थी, यूपीए सरकार ने कितना फंड दिया, ये सारा कुछ बोला नीतीश कुमार ने, और मोदी जी टुकुर टुकुर देख रहे थे। तो नीतीश कुमार को धीरे से लगा रहे हैं।
राहुल गांधी के बारे में ये बहुत विश्वास के साथ कह सकता हूं कि राहुल गांधी कभी हवा में बात नहीं करते, जरूर उनसे संपर्क में होंगे लोग। और उसका एक मैं प्रमाण दे दूं, राहुल गांधी से न सही, ममता बनर्जी आज कल गई थी एक बीजेपी के सांसद से मिलने के। उन्होंने कहा कि वो औपचारिक किसी तरह की मुलाकात है, लेकिन हम जानते हैं कि वहां शायद 7 या 8 सांसद जीते हैं बीजेपी के, उनमें से करीब आधे ममता बनर्जी से संपर्क में। महाराष्ट्र में जो हाल है हम जानते ही हैं, जो शिवसेना है एकनाथ शिंदे की, उसके कई सांसद शरद पवार साहब के और उद्धव ठाकरे के संपर्क में है। ये सरकार का भी हनीमून पीरियड है। मुझे लगता है कि जैसे ही हनीमून पीरियड खत्म होगा वैसे ही जो अभी चाचा देख रहे हैं ना, এই যদি ঘটনা হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে ভারতবর্ষের রাজনীতিতে একটা বড় পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তনটা হয়তোবা সামান্য কিছু সময়ের অপেক্ষায়। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকুই ছিল। এই বিষয়ে আপনাদের কি অভিমত রয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।